আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চালের বাজারে চালবাজি, পর্যাপ্ত উৎপাদন ও আমদানির পরও সরু চালের আগুন দাম। কোম্পানি আর মিলারদের বিরুদ্ধে বিপুল মজুদের অভিযোগ। তারা সবাই বৈশাখে ধান কিনে ফেলছে, ধান কিনে রাখছে, কিন্তু ওই ধানের থেকে এখন চালের দাম কিভাবে বাড়ে? সরকার 47 টাকা রেট দিছে শুনলাম গোডাউনে, তারপরেও এখন এই চাউল আমরা কিভাবে দিবে? অনেক বড় বড় ব্যবসায়ী যারা দেখেন 500 মিলের ক্যাপাসিটি তারা একাই রাখে। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা দেয়া হলো পরামর্শ। পরিবারকে কাছে পেয়ে মানসিকভাবে উজ্জীবিত বিএনপি চেয়ারপারসন। কত খুশি হয়েছেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি। ইভেন এয়ারপোর্টে দেখার পরে উনি এক ধরনের শাউট করেছেন, যেমন একটা আনন্দের শাউট। এটা পাঠ্যপুস্তকে সময়ে সময়ে বদলেছে ইতিহাস। এবার মুক্তিযুদ্ধের সবার অবস্থান নির্মোহভাবে তুলে ধরার দাবি এনসিটিভির। রাজনৈতিক হাতিয়ার না করার তাগিদ শিক্ষার্থীদের। নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় চীনকে পাশে পাওয়ার আশাবাদ উপদেষ্টার। অর্থনৈতিক উন্নয়নে ঢাকাকে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রদূতের। নেত্রকোনায় নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের বিকৃত মরদেহ উদ্ধার। বাড়িতে একাই ছিলেন তিনি, জানিয়েছেন পরিবার। খরচ বাড়ল, মোবাইল ফোনের কল ও ইন্টারনেটে ব্যবহার কমে যাওয়ার শঙ্কা। বিরূপ প্রভাব পড়বে টেলিকম খাতের বিনিয়োগে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ইদানিং চালের বাজারে গেলে অবাক হতে হয়। দোকানে বস্তা রাখার জায়গা নেই, বিদেশ থেকে আমদানিও হয়েছে রেকর্ড হারে, অথচ 2 সপ্তাহ ধরে চড়া চালের বাজার। এই অবস্থায় ক্রেতাদের মনে হাজারো দ্বিধা আর পকেটে চাপ। অন্যদিকে গত বৈশাখে কেনা ধান থেকে উৎপাদিত চালের দাম এখন কেন বাড়ছে প্রশ্ন ব্যবসায়ীদের। বাংলাদেশে চালের বাজার বেশ অদ্ভুত, কেননা এখানে ধানের বাম্পার ফলন, শুল্ক ছাড় কিংবা বিপুল আমদানির পরও ইদানিং দাম কমে না। বাজারকে সবসময় অস্থির রাখাই যেন ব্যবসায়ীদের একমাত্র টার্গেট। বলা হয়েছিল গেল আমন মৌসুমে বন্যার কারণে অনেক শস্য নষ্ট হয়েছে, তাই পরের মৌসুমে উৎপাদন কমবে, দাম বাড়বে। কিন্তু ঘটেছে উল্টো। রাজধানীতে প্রায় সব দোকানেই বস্তার স্তূপ, একাধিক দোকানে মিলছে ভারতীয় চালও। তারপরও 2 সপ্তাহের বেশি সময় ধরে দাম বাড়ছে। 80 টাকা ছাড়িয়েছে মিনিকেটের কেজি। সেঞ্চুরি হাঁকানো দ্বার প্রান্তে নাজির সাহেব। সিন্ডিকেট তার ভাঙে নাই, তারা সরকারই পারবো সিন্ডিকেট ভাঙে। এটাকে আপনি আর আমরা এটা পারবো না। তো মিলার এবং কর্পোরেট কোম্পানি যারা কিন্তু তারা সবাই বৈশাখে ধান কিনে ফেলছে, ধান কিনে রাখছে, কিন্তু ওই ধানের থেকে এখন চালের দাম কিভাবে বাড়ে? অর্থাৎ সিন্ডিকেট ছাড়া আর কোনো কথা নাই। অগ্রণী সিজনে চালটা উৎপাদন হয়েছে, যেটা কৃষকরা উৎপাদন করেছে, যারা মেলাররা এবং কর্পোরেট কোম্পানিরা কিনছে, এই চালগুলো তো বাজারজাত হয় নাই, বাজারে আসে নাই। কুষ্টিয়ার পাইকারি বাজারেও নাজেহাল অবস্থা। এখানে সরু চালের বস্তা প্রতি দাম বেড়েছে 500 থেকে 600 টাকা। স্বস্তি নেই মোটা জাতেও। ব্যবসায়ীদের যুক্তি, ধানের দাম বেশি। এ অবস্থায় স্থানীয় মিলারদের গুদামে ধান মজুদের হিসাব দিতে বলেছে কৃষি বিভাগ। তদারকি তো দেখিনি বাজারে, আগে প্রায় আসতো, এখন অগত 5 মাস কোনো তদারকি নেই। 10 টাকা বাড়ায় 1 টাকা কমানো হলো নাকি? ওটা আরো বেশি হলো, তারপরেও ফের আমার বস্তায় 50 থেকে 100 টাকা বাড়ছে। 1000 থেকে 1100 টাকা, সেই ধানটা 1400 টাকা। এখন আমরা কিভাবে সেই ধান, সরকার 47 টাকা রেট দিছে শুনলাম গোডাউনে, তারপরেও এখন এই চাউল আমরা কিভাবে দিবে? চালের দাম বাড়ানোর অভিযোগ বরাবরই আসে উত্তরের মিলারদের বিরুদ্ধে, কিন্তু এবার তারাই আঙুল তুলছেন কর্পোরেট কোম্পানির দিকে। দাবি, বেশি পরিমাণ ধান আগেভাগেই কিনে মজুত করছে এসব প্রতিষ্ঠান, দাম হাঁকছে ইচ্ছে মতো। কিছু কর্পোরেট ব্যবসায়ীরা আসছে, অনেক বড় বড় ব্যবসায়ী যারা দেখেন 500 মিলের ক্যাপাসিটি তারা একাই রাখে। তো এরা কিন্তু একটা বাজার নিয়ন্ত্রণ তো অবশ্যই করতে পারবে। এবং আরেকটা বিষয় কিন্তু আমরা এর আগে বলে আসছি যে কর্পোরেট যারা ব্যবসায়ী তাদেরকে কিন্তু চেক দেওয়া উচিত যে তারা আসলে ক্যাপাসিটির তুলনায় বেশি কিনছে কিনা, তারা চাল কী দামে বেচতেছে। বিশ্ববাজারে কিছুদিন ধরেই কমছে চালের দাম। গত 6 মাসে আমদানি হয়েছে 1,17,000 টন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, চালের বাজারে খবর জানবো। জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আব্দুল আলিম। বাজারে পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও
কেন এমন দাম বৃদ্ধি হচ্ছে, কি বলছেন ব্যবসায়ীরা, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আপনি তো বাজারেই রয়েছেন। চালের খুচরা এবং পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেটা বলছেন, বাজারে চালের সরবরাহের দিক থেকে কিন্তু কোনো ঘাটতি নেই। সব ধরনের চাল বাজারে যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে, কিন্তু তারা যেটা বলছেন যে মিল গেটে পর্যাপ্ত দাম তারা বৃদ্ধি করেছে। অর্থাৎ প্রতি কেজি চাল মিল গেটে 4 থেকে 5 টাকা এই মুহূর্তে দাম বেশি। আর মিল গেটে মিল মালিকদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে গত এক সপ্তাহে প্রকারভেদে প্রতিটা ধানের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা মনে, যার কারণে তারা সেই চাল আগের দরে তারা বিক্রি করতে পারছে না। এই মুহূর্তে যদি আমি চালের বাজার বলি, বিশেষ করে লোকাল কাটারি জাতের সরু যে চাল সেটি বিক্রি হচ্ছে খুচরা 74 টাকা, পাইকারিতে 78 টাকা। স্বর্ণ 5 জাতের চাল খুচরা বিক্রি হচ্ছে 54 টাকা, পাইকারিতে বিক্রি হচ্ছে 54 টাকা, খুচরা বিক্রি হচ্ছে 58 টাকা। 17 মোটা এক ধরনের চাল সেটা বিক্রি হচ্ছে 57 থেকে 60 টাকা। জিরা শাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা। পদ্মা সুপার কাপড় কাটারি যেটি একদমই সরু চাল সেটা বিক্রি হচ্ছে পাইকারিতে 81 টাকা, যেটি কদিন আগে পাইকারি ছিল 75 টাকা, সেটি বিক্রি হচ্ছে খুচরা 84 টাকা। এবং 28 জাতের চাল বিক্রি হচ্ছে পাইকারিতে 66 টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে 70 টাকা। 49 জাতের চাল বিক্রি হচ্ছে 58 টাকা খুচরা, পাইকারিতে বিক্রি হচ্ছে 60 টাকা। অর্থাৎ খুচরা বিক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে তারা যে আগে যে দামে বিক্রি কিনতেন সেই দামের থেকে তারা 2 থেকে 3 টাকা লাভে বিক্রি করতেন, এবং এখনো তারা বেশি দামে কিনলেও খুচরাতে 2 থেকে 3 টাকা লাভে বিক্রি করছেন। তবে মিল মালিকরা বলছেন যে বাজারে যে পরিমাণ ধানের সরবরাহ থাকার কথা সেই ধান কিন্তু তারা সরবরাহ পাচ্ছে না, বিধায় তাদের চাল উৎপাদনে তাদের ব্যাহত হচ্ছে। সেই জায়গায় যেটি বলা যাচ্ছে যে লোকাল স্থানীয় পর্যায় থেকে ঢাকা বা অন্যান্য জায়গায় কিন্তু চালের দামটা অত্যধিক বেশি মনে হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন যে তারা অনেক কম দামে, অর্থাৎ একদম 3 থেকে 4 টাকা পার কেজিতে লাভ করে তারা বিক্রি করছেন। তবে ধানের দাম যদি না কমে তাহলে হয়তো চালের দাম আরো কিছুটা বাড়তে পারে, এমন সংখ্যাও কিন্তু এখানকার ব্যবসায়ীরা করছেন। আলিম, ধন্যবাদ আপনাকে। চাহিদা বেশি, কিন্তু সে তুলনায় মুরগির যোগান সীমিত, যার প্রভাব পড়ছে দামে। বিক্রেতাদের অভিযোগ, শীত মৌসুমে রোগবালাই বাড়ায় অনেক ছোট খামারি কার্যক্রম গুটিয়ে নিয়েছে। বাজারে আধিপত্য বেড়েছে বড় খামারি ও কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে। এদিকে বাজারে মাছের যোগান বেশ বেড়েছে। দামের উত্তাপ কমছে না পোল্ট্রি বাজারে। শীতের মৌসুমে একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে মিলছে না পর্যাপ্ত যোগান। ফলস্বরূপ সব জাতের মুরগির বাজার এখন চড়া। মাসখানেক আগে 180 টাকা কেজিতে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির জন্য এখন গুনতে হচ্ছে 220 টাকা। কেজিতে 50 টাকা বেড়ে সোনালী জাতের মুরগির জন্য দিতে হবে 360 টাকা। 600 টাকা কেজি নিচে পাওয়া যাচ্ছে না দেশি মুরগি। সোনালী 360 টাকা করে বিক্রি করতেছে, কিন্তু আগে কিনছি আমরা সোনালী 320 টাকাও কিনছি, এখন 360 টাকা করছে। আমরা এখন শীতের সিজন না, এই জন্য একটু দাম একটু বাড়ছে। তাদের একটা সিন্ডিকেট আছে। চিকিৎসকরা জানিয়েছেন এরই মধ্যে সম্পন্ন হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা। কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এর পাশাপাশি দেওয়া হয়েছে আরও কিছু পরামর্শ। ওনাকে কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানসিকভাবে অত্যন্ত উজ্জীবিত আছেন বলেও জানান যুক্তরাজ্য বিএনপির নেতারা। অনেকদিন পরে দেখার যে একটা মার প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মার ভালোবাসা, এটা না দেখলে বোঝা যাবে না এই অনুভূতি। ইট ওয়াজ এক্সেলেন্ট। এবং আমি দোয়া চাইছি দেশে বিদেশে সব ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বা বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের নেত্রী যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। গত মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। স্কুলের পাঠ্য বইয়ে কি সংশোধন হলো এবার?
কেনই বা এসব পরিবর্তন? এনসিটিবির স্পষ্ট ব্যাখ্যা, ইতিহাসের বয়ান পরিমার্জন আর নতুন ইতিহাস যুক্ত হয়েছে পাঠ্যপুস্তকে। সেক্ষেত্রে বোর্ডের অবস্থান নির্মোহ। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের মীমাংসিত সত্য উঠে এসেছে, কিন্তু বাদ পড়েছে স্বাধীনতা বিরোধীদের নেক্কারজনক ভূমিকা। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের চাওয়া কখনো যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না হয় ইতিহাস। এসআরএস সালের ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদন। পাঠ্যবইয়ে যেসব পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নিয়ে। আগের বইগুলোতে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার পরিমার্জন করে বলা হচ্ছে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান এবং পরের দিন আবারও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন তিনি। গত অর্ধ শতাব্দীতে পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের অদল বদল হয়েছে কমপক্ষে 6 বার। অবস্থা এমন যে প্রাথমিকে যে ইতিহাস জেনে মাধ্যমিকে উঠল, সেখানে এসে দেখলো উল্টো। বিষয়টা একটু কমপ্লিকেটেড, কারণ আমি যেটা জেনে বড় হচ্ছে, আমার ছোট বোন সেটা জেনে বড় হচ্ছে না, সে আরেকটা স্টোরি জানছে। এটা অনেক সময় সামাজিকভাবে দ্বন্দ্ব লাগার কারণ হয়, একজন এক এক পক্ষ নিয়ে হতে কথা বলে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, এবার তুলে ধরা হয়েছে নির্মোহ ইতিহাস। মুক্তিযুদ্ধে সবার অবদান তুলে আনতে যোগ করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অন্য নেতাদের। স্বাধীনতার ঘোষণার ক্ষেত্রে আমরা মুক্তিযুদ্ধের যে দলিলপত্র সেটাকে অনুসরণ করেছি। ভারতীয় নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধী সহ অন্যান্যরা তারাও কিন্তু এই কথাগুলি বলেছেন যে এই ঘোষণার ফলে তারা জানতে পেরেছেন যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। প্রাথমিকে বাদ দেওয়া হয়েছে 7টি গদ্য পদ্য। চতুর্থ শ্রেণীতে বঙ্গবন্ধুর ছোটবেলা নিয়ে গল্প বাংলার খোকা আর নেই। যোগ হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে টুনুর কথা নামে গল্প। এছাড়া দ্বিতীয় শ্রেণীতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সোনার ছেলে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা দুখু মিয়ার জীবন। এনসিটিভির ভাষ্য, একটি পরিবারের নানা গল্প কাহিনী থেকে বের হতে চেয়েছেন তারা। শেখ রাসেলকে নিয়ে 8 পৃষ্ঠা জুড়ে আ ওয়ান্ডারফুল বয় বাদ দেয়া হয়েছে। এটিতে মূলত বঙ্গবন্ধু পরিবারের 7 সদস্যকে পরিচয় করানো, শেখ রাসেলের ছবি অঙ্কনের কথা উল্লেখ ছিল। শুধু ইতিহাস বয়ানের পরিমার্জন নয়, নতুন করে ইতিহাসও যুক্ত হয়েছে নতুন পাঠ্য বইয়ে। যুক্ত হয়েছেন আবু সাইদ, মুগ্ধ রাও। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের আমরা তোমাদের ভুলব না প্রবন্ধে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি যুক্ত করা হয়েছে। জন আন্দোলনে শেখ হাসিনার গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে বইয়ে। সব বই থেকে বাদ পড়েছে শেখ হাসিনার ছবি। পাঠ্য বইয়ের ব্যাক পেজে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। এত কিছুর পরও 2025-এর পাঠ্য বইয়ে কিছুটা কমতি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুজিবুর রহমান। তার প্রশ্ন, কেন বাদ পড়ল মুক্তিযুদ্ধ বিরোধীদের ইতিহাস? যে কারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, বিশেষ করে রাজাকার, আলবদর, আশামস, সে তাদের বয়ানগুলো কেন থাকবে না? তারা কি ড্যামেজগুলো করেছিলেন, কি ক্ষতিগুলো তারা করলেন, আমাদের বুদ্ধিজীবী হত্যা করলেন, এই বিষয়গুলো থাকা দরকার। আপনি যখন কেবলই একটা অংশকে বলবেন, আরেকটা অংশকে রেখে দিবেন, তখন বোঝা যায় সেটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। এই অধ্যাপক বলছেন, ভবিষ্যতে পাঠ্য বইয়ের গল্প কবিতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে ব্যাপারেও সজাগ থাকতে হবে সংশ্লিষ্টদের। ক্রিস্টাল ক্লিয়ার জিনিস পাঠ্যপুস্তকে আনতে হয়। কোনো রকম প্রশ্ন উঠতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, এমন জিনিস এড়িয়ে যাওয়া ভালো। আমাদের তো অনেক কিছু আছে প্রতিষ্ঠিত, যেগুলো নিয়ে এখন ডিবেট নাই, সেই জিনিসগুলো আনাটা ছিল ভালো। শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম বলছে, এখন থেকে শুরু হোক সেই চর্চা, যেখানে ইতিহাসকে কেউ ব্যবহার করবে না রাজনৈতিক হাতিয়ার হিসাবে। দুইটা তথ্য না দিয়ে যদি রাজনীতিবিদরা ঠিক করে যে কোনো একটা যেটা সঠিক তথ্য, সেটা যাতে সবসময় বহাল থাকে, এরকম একটা তথ্য, সরকার চেঞ্জ হবে, বাট সঠিক যে তথ্যটা সেটা যেন চেঞ্জ না হয়। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান হলো, মূল ইতিহাসটা যেন সবার কাছে তুলে ধরা হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সবকিছু সঠিকভাবে জানতে পারে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 4 কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। জনসংখ্যার বিরাট অংশকে বিভ্রান্তহীন পাঠ্যপুস্তক দেয়া নিশ্চিত করার দাবি তাদের। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় চীনকে পাশে পাবে বলে আশা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সকালে গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কে 50 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ সহযোগী। নতুন বাংলাদেশও তাদের পাশে চান উপদেষ্টা। বলেন, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে চীন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুকী আরও বলেন, বাজার ভাঙা বা এই জাতীয় সব ঘটনার বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। অনুষ্ঠানে চীনের সংস্কৃতির বিভিন্ন প্রদর্শনীও হয়। গতকালকে আমাদের সরকার পরিষ্কারভাবে বলেছে আমাদের প্রেস কনফারেন্সে যে মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও হচ্ছে, সব জায়গায় না, কোথাও এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করব না। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার যে জিরো টলারেন্স অ্যাবাউট দিস। শিল্প সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। দেশের কেউ যেন নিজেকে বঞ্চিত মনে না করেন, এদেশে সবাই সমান বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে রাজধানীর উত্তরায় বৌদ্ধদের জন্য বরাদ্দ করা শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, জুলাই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে। সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার করা সম্ভব হবে। একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরুলেও বৌদ্ধদের জন্য ঢাকায় কোনো সৎকারের ব্যবস্থা হয়নি। অন্তর্বর্তী সরকার সেটি করেছে। সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। উত্তরের 16 নম্বর সেক্টরে বৌদ্ধ মহাবিহারের 23 কাঠা জমিতে নির্মিত হবে শেষকৃত্যের জন্য নির্ধারিত স্থান। নেপালের লুম্বিনী, এটা কপিলাবস্তুতে, লুম্বিনী ডিস্ট্রিক্ট, লুম্বিনীতে আমরা প্যাগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছি। রিলিজিয়াস হারমোনি এই দেশ বাংলাদেশ, এটাকে যেন আমরা আপহোল্ড করি। বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন তিনি সমাজের মেইন স্ট্রিমের বাইরে আছেন। আর সেটাই বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সকালে ঝালকাঠি প্রেসক্লাব চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা প্রদান, নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার সহ 7 দফা দাবি তুলে ধরেন তারা। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ছাত্র নেতারা। জনসংযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তারকে। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন যেতে চেয়েছিলেন নিপুণ, তবে বিভিন্ন সংস্থার আপত্তি থাকায় এ সময় তাকে অফলোড করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অবশ্য ফৌজদারি কোনো অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি। পরে তিনি নিজেই কিছুক্ষণ পর বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক জুলাই আন্দোলনের পর থেকেই লাপাত্তা ছিলেন। নেত্রকোনা শহরের বড় বাজার এলাকায় নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আরও জানবো, ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী কামাল হোসাইন। কামাল, হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে কিছু জানা গেল কিনা এবং মামলা হয়েছে কিনা এই হত্যার পর? ইসরাত, এখন পর্যন্ত পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা কিন্তু বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আমরা সকাল থেকে দেখছি যে আসলে নিজ পিছনে যে বাসাটি দেখা যাচ্ছে, বাসায় খুন হন তিনি আবু আব্বাস ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ। তারা ঢাকায় ছিল। আজ সকালে 10টার দিকে তারা ঢাকা থেকে ফিরে তার স্ত্রী যখন ডাকাডাকি করছিলেন তখন কিন্তু তিনি সাড়া দিচ্ছিলেন না, ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীদের নিয়ে ঘরে প্রবেশ করে দেখেন যে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে মেঝেতে, খাটের নিচে পড়ে আছে।
তাৎক্ষণিক প্রতিবেশীদেরকে নিয়ে মরদেহটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিন্তু মৃত ঘোষণা করে। বিষয়টি সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমি এই মুহূর্তে দেখছি যে আসলে সিআইডির কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন, বিভিন্ন ক্রাইমের যে বিভিন্ন বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করছেন, আশেপাশের সিসিটিভির ক্যামেরা ফুটেজগুলো বিশ্লেষণ করছেন। তারা জানিয়েছেন যে খুব দ্রুত তারা ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবেন। আর এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। আপনি জানেন যে দুর্গাপুরে গতকাল সন্ধ্যায় একজন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে, কিন্তু কাউকে গ্রেফতার করা যায়নি। গত 14 ঘন্টায় 2টি হত্যাকাণ্ড কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে। 14 ঘন্টায় 2টি হত্যাকাণ্ডের ঘটনায় জেলায় যে সাধারণ মানুষ তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে কামাল। সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মোবাইলে কথা বলার খরচ বেড়ে গেছে। এখন থেকে প্রতি 100 টাকা রিচার্জে 56 টাকার বেশি চলে যাবে সরকারের কোষাগারে। খরচ বেড়েছে ইন্টারনেট ব্যবহারেও। খাত সংশ্লিষ্টদের অভিমত, বিশ্বের সবচেয়ে বেশি কর হারে জর্জরিত বাংলাদেশের টেলিকম খাত। নতুন করে কর বৃদ্ধির সিদ্ধান্তে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। মোবাইল ফোন সেবায় নতুন করে কর হার বাড়ল। সম্পূরক শুল্ক আরও 3% বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে করে পরোক্ষভাবে গ্রাহকের সেবার খরচও বৃদ্ধি পাবে। এমন একটি সময় কর হার বাড়ানো হলো যখন দেশে নিত্যপণ্য ও সেবার দাম চড়া, মূল্যস্ফীতি 10%-এর বেশি। ভয়েস এবং ইন্টারনেটের খরচ বেড়ে যাওয়ায় হতাশ ব্যবহারকারীরা। অনলাইন প্ল্যাটফর্মটা সব থেকে বেশি ইউজ করে, অনলাইন ক্লাসগুলো। সেখানে যদি এত টাকা যদি ট্যাক্স সরকারকে ট্যাক্স দেওয়া হয়, তাহলে তাদের পড়াশোনার উপর বিরূপ একটা প্রভাব পড়বে। প্রান্তিক অঞ্চলে যারা আছে তাদের কথা যদি বিবেচনা করেন, এটা এক প্রকার জুলুম। ইন্টারনেট এর দাম বেশি, আবার নতুন করে যদি বাড়ায় তাহলে আমরা কেমন করে চালাবো? এনবিআর এর তথ্যে দেখা যায়, মোবাইল ফোন সেবায় নতুন করে শুল্ক আরোপের ফলে সরকারের কোষাগারে সরাসরি যাবে 56 টাকার বেশি। এর বাইরে আরও আছে তরঙ্গ ফি, লাইসেন্স ও অন্যান্য ফি। নতুন কর হারের নেতিবাচক প্রভাবে ব্যবহার কমে যাওয়ার আশঙ্কা মোবাইল অপারেটরদের। তাদের ধারণা, পরোক্ষভাবে রাজস্ব আদায় আরও হ্রাস পাবে। প্রতি 100 টাকায় সরকারের কিন্তু রেভিনিউ হচ্ছে 54 টাকা, যেটা এখন প্রায় 56 টাকার থেকে বেশি হবে। এইটা ওভারঅল কমে যায়, কারণ আমাদের জনগণের বা আমাদের কনজিউমারের যে খরচের যে বিহেভিয়ারটা, সেটা তখন সে তার ওই খরচের মধ্যে থাকার চেষ্টা করে, বরঞ্চ আরও কম খরচ হয়। সো ট্যাক্স বাড়ালেই যে আপনার গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে, এটা কিন্তু সত্যি না। নতুন করে কর আরোপ না করার জন্য এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ। চিঠিতে বলা হয়, 3% শুল্ক আরোপ করায় একদিকে গ্রাহককে বাড়তি খরচ গুনতে হবে, অন্যদিকে এ খাতের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। যদি খরচ বাড়ে আমরা কিন্তু অবশ্যই কম ইউজ করবে, কারণ এখন যেটা দেখা যাচ্ছে তারা কি কমোডিটি বা খাদ্যর উপর বেশি ইউজ করবে না ইন্টারনেটের উপর বেশি ইউজ করবে। তো দেখা যায় যে অফকোর্স তাদের প্রায়োরিটিস অন্য জায়গায় থাকে। তো ওভারঅল আমি দেখতে চাচ্ছি ডিজিটাল লিটারেসিটা আমাদের দেশে কিন্তু কমে যাবে। বিটিআরসির সবশেষ তথ্য অনুযায়ী গত নভেম্বরে মোবাইল অপারেটরদের অ্যাক্টিভ সিম ছিল 18,87,00,000 লাখ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মধ্যাহ্নভোজ ও নামাজের জন্য আধা ঘন্টা বিরতি দেওয়া হয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি 2025-এর নির্বাচনের ভোট গ্রহণে। রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে উৎসব মুখর পরিবেশে সকাল 9টা থেকে হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আবু তাহের। এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা 25 জন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। তারা হলেন মাহবুব আলম লাবলু, সরওয়ার আলম, আসাদুজ্জামান বিকু ও মির্জা মেহিদি তমাল। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। এই ভোটের মাধ্যমে আগামী 1 বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এই সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা। পছন্দের প্রার্থীকে সবাই এসে নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচে ভোট দেয় এবং যেই নির্বাচিত হন আমরা তাকে সবাই মিলে মালা পরিয়ে বরণ করে নিই। এই 1 বছরের জন্য আমরা অপেক্ষা করি যে নতুন নেতৃত্ব আসবে, আবার নতুন কিছু করবে। আমরা যেদিন ইলেকশন করি হয়তো আমাদের প্রতিপক্ষ থাকে, ইলেকশন শেষ আমরা সবাই ভাই ভাই হয়ে যাই। সৌহার্দ্য এবং উৎসবের বহিঃপ্রকাশ ঘটে, আমরা আমাদের নেতা নির্বাচিত করি। আমরা যারাই প্রতিদ্বন্দ্বিতা করি না কেন, আমরা কিন্তু এই ভোট সবাই ভাই ভাই। ক্যালিফোর্নিয়ার ইতিহাসের
নজিরবিহীন দাবানলের হাত থেকে রেহাই পায়নি মার্কিন তারকাদের বিলাসবহুল বাড়িও। ছাই হয়েছে জনপ্রিয় মার্কিন তারকা জুটি অ্যাডাম ব্রডি ও লাইটন মিস্টার সহ অভিনেতা জেমস উডসের প্যাসিফিক প্যালিসেডের অভিজাত বাড়িটি। আগুনে স্মৃতি বিজড়িত বাড়ির অস্তিত্ব বিলীন হওয়ায় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটন, সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ম্যান্ডি মুর সহ বহু তারকারা। আগুনে পুড়ছে মার্কিন জনপ্রিয় তারকা অ্যাডাম ব্রোডি ও লাইটন মিস্টারের লস অ্যাঞ্জেলসের বাড়ি। প্যাসিফিক প্যালিসেড আগুনে ছাই হয়ে গেছে দম্পতির $60 লাখ আভিজাত বাড়িটি। 2019 সাল থেকে সেখানে পরিবারের সাথে বাস করছিলেন তারা। কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছেন প্যাসিফিক প্যালিসেডের বাসিন্দা 77 বছর বয়সী জনপ্রিয় অভিনেতা জেমস উডস। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারের মাঝেই কান্নায় ভেঙে পড়েন তিনি। 3 বছর আগে বাড়ির সংস্কার কাজ শেষ করেছি আর পুরোপুরিভাবে থাকা শুরু করেছিলাম 3 মাস আগে থেকে। আগুন যেখান থেকে ছড়িয়েছে সেখান থেকে আমাদের বাড়ি খুবই কাছে ছিল। কিছু বুঝে ওঠার আগেই আগুনের কালো ধোঁয়ায় সব ছেয়ে গেছে। কোনো মতে বাড়ি থেকে বের হয়ে হোটেলে আশ্রয় নিয়েছি। আসলে এ অনুভূতি বলে বোঝানোর মতো নয়। হলিউড হিলস, বেল এয়ার, বেভারলি হিলস, ক্যালাবাসাস, ম্যালাবু ও প্যাসিফিক প্যালিসেডে রয়েছে জনপ্রিয় বহু মার্কিন তারকাদের $1 মিলিয়ন ম্যানশন। কিন্তু ক্যালিফোর্নিয়ার নজিরবিহীন দাবানলে রক্ষা পায়নি তাদের বাড়িও। অস্কার, এমি ও গোল্ডেন গ্লোব জয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস, সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ম্যান্ডি মুর, জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটন, দ্য প্রিন্সেস ব্রাইড সিনেমার অভিনেতা ক্যারি এলওয়েসের সহ হলিউডের বহু পরিচিত তারকাদের সোশ্যাল মিডিয়ার পোস্টে ফুটে উঠেছে আহাজারি। পোষা প্রাণীর জীবন বাঁচাতে গিয়েও হিমশিম খাচ্ছেন অনেক তারকা। লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে মেয়েকে অন্যান্য সব কিছু বাদ দিয়ে প্রিয় পোষা কুকুরগুলোকে নিয়ে দ্রুত চলে আসতে বলেছেন কমেডি ড্রামা সিক্রেটস অ্যান্ড লাইস খ্যাত মার্কিন তারকা জিন ব্যাপটিস্ট। আগুনের খবর শুনে মেয়েকে দ্রুত লস অ্যাঞ্জেলেস থেকে চলে আসতে বলি। বারবার টেক্সট করছিল প্রয়োজনীয় কি আছে বাসায়। আমি শুধু বলেছি তোমার সাথে শুধু পোষা কুকুরগুলোকে সঙ্গে নাও, আর কিছুই এই মুহূর্তে দরকারি না। আমার সহকর্মীরা কঠিন সময় পার করছে। অসহায় প্রাণীদের কথা চিন্তা করছি। পরিবেশের জন্য এই দুর্যোগ মারাত্মক হুমকি স্বরূপ। গোটা দেশে এর প্রভাব পড়েছে। ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে মার্কিন তারকা বিলি ক্রিস্টেল, জন গুডম্যান, অ্যান্থনি হপকিন্স, রিকি লেকের বাড়িও। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। বিপিএল এর খবর। সিলেট পর্বের বিপিএল এ আজ রয়েছে 2টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স, আর সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা ক্যাপিটাল। বিপিএল কভার করতে সিলেটে রয়েছেন আমার সহকর্মী হাসিনুর রহমান। তার কাছ থেকে সবশেষ তথ্য জানার চেষ্টা করব। হাসিনুর, ছুটির দিনে কেমন দর্শক উপস্থিতি দেখছেন সিলেটে, এবং রাজশাহী খুলনা ম্যাচে কোন দল এগিয়ে থাকবে বলে মনে করছেন আপনি? দর্শক এই মুহূর্তে আমি যদি বলি অ্যাট দ্য মোমেন্ট মাঠে খুব বেশি দর্শক নেই। এর দুটি কারণ। একটি হলো নামাজের সময় দর্শকরা এখনও মাঠে আসছেন, তবে আজকে প্রচণ্ড পরিমাণ ক্রাউড হবে, একদম হাউসফুল হবে সেটা বলাই যায়, কেননা বিকেলে সিলেটের ম্যাচ আছে। হোম টিমের ম্যাচ থাকলে এমনিতেই ক্রাউড থাকে, তারপর আজকে ছুটির দিন। আমরা যখন 11:30টার দিকে মাঠে ঢুকেছিলাম তখনও দেখেছি টিকিটের লম্বা লাইন, প্রায় 1 কিলোমিটারের মতো লম্বা লাইন হবে স্টেডিয়ামের যে ফিজিক্যাল বুথটা ছিল। তো সেটাই স্পষ্ট ধারণা দেয়, কিন্তু নামাজের কারণে এই মুহূর্তে কিছুটা ফাঁকা স্টেডিয়াম এলাকা। তবে নামাজ যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমার মনে হয় যে 2:30 নাগাদ খেলা 2টায় শুরু হবে, এরপর দর্শক হুমড়ি খেয়ে মাঠে প্রবেশ করা শুরু করবে। এবং এই ম্যাচ নিয়ে যেটা জানতে বলেছেন যে দুর্বার রাজশাহী এবং খুলনার ম্যাচে, নামটা দুর্বার হলেও রাজশাহীর পারফরমেন্সটা কিন্তু দুর্বার নয়, একদম সাদামাটা। অবশ্যই এই ম্যাচে পেন অন পেপারে সাম্প্রতিক ফর্মের বিচারে খুলনায় এগিয়ে, খুলনায় ফেভারিট থাকবে এই ম্যাচে। তবে টি-20 খেলা শর্টার ফর্মেটে আসলে দলের পার্থক্যটা খুব বেশি চোখে পড়ে না। তাসকিন যেমন এক ম্যাচে 7 উইকেট নিয়ে একাই জিতেছিলেন, সেরকম কেউ যদি একটা এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলে ফেলতে পারে তাহলে আমার মনে হয় ব্যবধানটা খুব বেশি থাকবে না, যে কোনো দলে জিততে পারে। তবে পেন অন পেপারে অবশ্যই খুলনা ফেভারিট। অনেক ধন্যবাদ আপনাকে হাসিরুর। আমি চেষ্টা করলেও আশপাশের কিছু মানুষ আমাকে ভালো হতে দিচ্ছে না। 82 রানের বিস্ফোরক ইনিংস খেলার পর
এমন দাবি সাব্বির রহমানের। এমনকি তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করায় উল্টো কোচকেই কাঠগড়ায় দাঁড় করালেন ঢাকা ক্যাপিটালসের এই ক্রিকেটার। তবে সব বিতর্ক ছাপিয়ে জাতীয় দলে ফেরার স্বপ্নটা এখনো জিয়ে রেখেছেন সাব্বির রহমান। অতীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেশ কয়েকবারই শাস্তির খড়গ নেমে আসে সাব্বির রহমানের উপর। একটা সময় সে আজ গিয়ে পড়ে পারফরমেন্সে, যে কারণে জাতীয় দল থেকে ছিটকে যান এই হার্ড হিটার ব্যাটার। এরপরও যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তার। কখনো দর্শককে মারধর, আবার কখনো টিকটক ভিডিওর মাধ্যমে থাকেন আলোচনায়। চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালের হয়ে খেলতে নেমে আবারও কাঠগড়ায় সাব্বির রহমান। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় তার উপর। দলীয় কোচ খালেদ মাহমুদ সুজন জানান, অনুশীলনে উপস্থিত না থাকায় সে ম্যাচের জন্য বাদ দেওয়া হয় তাকে। তবে এমন অভিযোগের জবাবটা সাব্বির দিয়েছেন ব্যাট হাতেই। চিটাগং কিংসের বিপক্ষে 33 বলে অপরাজিত 82 রানের বিস্ফোরক ইনিংস শেষে উল্টো সুজনকেই কাঠগড়ায় দাঁড় করালেন সাব্বির। যেটা কোচের সাথে কথা হয়েছে আমার, হয়তো কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ইস্যু ছিল, হ্যাঁ উনি হয়তো বা বুঝতে পারে নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো। সাব্বিরের দাবি, নিজেকে শোধরানোর সর্বোচ্চ চেষ্টা করলেও তা হয়ে উঠছে না, আর এজন্য কাছের মানুষদেরকেই দায়ী করলেন হার্ড হিটার এই ব্যাটার। যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে, আমি চেষ্টা করছি ঠিক করার জন্য, বাট আশেপাশে কিছু লোক হয়তো বা ভালো তো দিচ্ছে না, বাট পুশ করছে আমাকে। বাট টু বি অনেস্ট, এটা নিয়ে আমার তো বেশি ওয়ারিড না। আমার কাজ হচ্ছে খেলা, পারফর্ম করা, সেটাই করছি ইনশাল্লাহ। লাল সবুজ জার্সিতে সাব্বির রহমান সবশেষ খেলেছেন 2022 সালের নভেম্বরে। এরপর নানা বিতর্কে ঘরোয়া ক্রিকেটেও ছিলেন অনিয়মিত। এবার বিপিএলে বিস্ফোরক ইনিংসে বন্ধ সেই দুয়ার খোলার অপেক্ষায় রাজশাহীর এই ক্রিকেটার। ন্যাশনাল টিমে তো এখনও তো ভাই খেলছি, আসলে স্বপ্ন তো সবাই দেখে। আমি তো এখনও এই ইয়াং বলতে পারেন বা সিনিয়র বলতে পারেন, একটা মিক্স আপে আছি। তবে আমার ফিটনেস এখনও তো পড়ে যায় নাই, যে এমন না যে আমি ন্যাশনাল টিমে পড়ে গেছি। এমন 2-1 ইনিংস বলে ভালো খেলতে পারি, তাহলে নির্বাচনটা হয়তো যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলবো, কামব্যাক করবো। 82 রানের এই ইনিংসে হারানো আত্মবিশ্বাসটাও ফিরে পাওয়ার দাবি সাব্বির রহমানের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।